চবি ক্যাম্পাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এক বিশাল ক্যাম্পাস নিয়ে এই বিশ্ববিদ্যালয়। দক্ষিণ মেন গেটে বসে আছে ভার্সিটির বড় আপু আর ভাইয়েরা। সব সিনিয়র বসে আড্ডা দিচ্ছে সেইখানে। চতুর্থ সেমিস্টারের সিনিয়র আপু বলতে গেলে শহরের এক নাম করা লেডি কিলার। ক্যাম্পাসে তার দাপটটা একটু বেশিই চলে। সে এবং তার দল বসে বসে আড্ডা জমিয়েছে বাইকের উপর। কিরে সোহাগ, আমাদের নাকি নতুন প্রফেসর আসার কথা, আসে নাই? ওই যে বললাম, লেডি কিলার তিনি। কেন আপু, ওরে দিয়ে কি করবা? না, দেখতাম একটু তাই। জয়েন হবে কিছুদিনের মধ্যে। ও, কিরে সূচনা, ওই ছেলেটা কে রে? কোন ছেলেটা রে? ওই দেখ, গাছতলায় বসে কি যেন লিখতেছে। এই তানিমা, যা দেখে আয়, কে এই মুরগি? যাচ্ছি আপু। আড্ডা দেওয়ার সময় হঠাৎ চোখ পড়ল গাছতলায় বসে থাকা একটা নতুন ছেলের উপর। ছেলেটা আজকে জয়েন দিছে ভার্সিটিতে। তাকে এখন ধরতে গেলে সূচনা আপুর ছোট ভাই, মানে তৃতীয় সেমিস্টারের ছাত্র তানিম। এই ছেলে দ্বারা। জি ভাই। নতুন নাকি? জি ভাই। তো শালা, তুই নতুন আইসা আপুর কাছে গেলি না কেন? কোন আপু? ঠাস করে একটা বসিয়ে দেয় ছেলেটার গালে তানিম। প্রকৃতির এক বীরাঙ্গনা কোলাহল তৈরি হয়, যেন কিছু একটা ইশারা দেওয়ার চেষ্টা করছে। আবহাওয়া পরিবর্তন হতে শুরু করে, যেন মুহূর্তেই তুফান উঠবে। ছেলেটা গালে হাত দিয়ে অসহায়ের মতো জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে তানিমের দিকে। তানিম আর কিছু বলতে না দিয়ে তার কলার ধরে টেনে নিয়ে যায় সূচনা আপুর কাছে। তানিম আংশিক ঘটনায় ভার্সিটির প্রায় ছাত্রছাত্রী সেদিকে নজর দেয়। অনেকেই মনে মনে বলতেছে, আজকে ছেলেটার কপালে দুঃখ আছে খুব, বেচারা। তানিম ছেলেটাকে নিয়ে গিয়ে সূচনা আপুর সামনে দাঁড় করায়। সেইখানে থাকা সূচনা আপু, তার বান্ধবী সাদিয়া, তনিমা আর ছোট ভাই সোহাগ বাইক থেকে নেমে দাঁড়ায়। আপু, এই হারামজাদা কি বলে শুনছো? কি বলে রে? ও নাকি আপুকে চেনে না। কি, আমাকে চিনে না যে? হুম। তা তুই কি নতুন এই শহরে? জি আপু। নাম কি তোর? সাগর। কোন ইয়ারে? তৃতীয় সেমিস্টার। ও, জুনিয়র। তা আগে কই থাকতি? ঢাকা। তো এখানে কেন আসলি শুনি? আপু, অনেক দিনের ইচ্ছা ছিল চবিতে পড়ব, তাই। আচ্ছা, কাছে আয়। জি আপু, বলেন। ঠাস করে একটা থাপ্পড় দেয় তার গালে। পরিবেশ ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। কালজয়ী সাহিত্যে নতুন অধ্যায় শুরু হচ্ছে। তার চাওয়া ছিল এই অধ্যায় একদম নিরীহভাবে শুরু করার, কিন্তু মানুষ। শালা, আমার শহরে আমারই চিনোস না? আমি তো নতুন কাউকে চিনি না আপু, বোঝাই বললেই পারতেন। এভাবে মারার দরকার ছিল কি আপু? কথাটা শুনে সূচনা আপু এবং তার দলের সবাই কিছুটা অবাক হয়ে যায়। মার খেয়েও ছেলেটা ফটর ফটর করছে, তাও তাদের সামনে। এই নতুন কেউ। এই, এর একটু থার্ড ডিগ্রি দে তো, বলদা কোথাকার। কথাটা শোনার সাথে সাথে তানিম আর সোহাগ সাগরকে শুরু করে উড়োধরো পিটনা, লাথি ঘুষি থাপ্পড়, বেধড়ক মারধর করে তারে। হইছে, ক্লাসে চল, ফালা ওরে চল। শালা, এবার মতো ছেড়ে দিলাম। এখন থেকে রোজ এসে আপুরে সালাম দিয়ে যাবি। সাগর কথাটার কোনো উত্তর দেয় না, চুপচাপ অসহায়ের মতো তাকিয়ে আছে। সূচনা এবং তার গ্যাং চলে যেতেই সেখানে উপস্থিত হয় ভার্সিটির আরেকটা বড় ভাইয়ের। তবে সে সাগরের সাথে সেম ইয়ারেই, নাম অনিক। ওঠো। সাগর উঠে দাঁড়ায়। মার খেয়ে তার ঠোঁট ফেটে গেছে, গায়ে ধুলো ময়লা লেগে শরীর ময়লা হয়ে গেছে। অনিককে দেখে সাগরের ঠোঁটের কোণে এক বাঁকা হাসি ফুটে ওঠে। কোন ইয়ারে তুমি? তৃতীয় সেমিস্টার। তাহলে তো সেম ইয়ার, চলো একসাথে যাই। হুম। এই বলেই তারা হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে অনিক বলে, যা আমার মার্চে সে হলো এই কলেজের সিনিয়র চতুর্থ সেমিস্টারের, নাম সূচনা। প্রভাবশালী বেশি, তাই একটু ওভার অ্যাটিটিউড দেখাই গেছে। প্রভাবশালী মানে? মানে চট্টগ্রামের এক বড় নামকরা ব্যবসায়ীর মেয়ে। তারপর তার বড় ভাই এই শহরের ডন, মানে আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার। তুই ওদের সাথে কথা বলিস না আর। ঠিক আছে। কথা বলতে বলতে তারা দুজন ক্লাসের সামনে এসে দাঁড়ায়। আর ঠিক তখনই সাগরের চোখ যায় আরেকটা ছেলের দিকে। তাকে দেখেই অবাক হয় এবং একটা মুচকি হাসি দেয়। সেই মুচকি হাসিটা অনেকের চোখ এড়ায়নি। সে মনে মনে এটার রহস্য খুঁজতে থাকে আর সাগরকে জিজ্ঞেস করে, কি হাসিস কেন? না, এমনি। শালা মাইর খাস আবার হাসিস, তাই না? হুম। আচ্ছা চল। হুম।
তারপর তারা দুজন গিয়ে ক্লাসে ঢুকে। ক্লাসে ঢুকতেই সব শিক্ষার্থী তাদের দিকে তাকিয়ে থাকে। অনেকে আবার হাসতেও শুরু করে সাগরকে দেখে। এই অনেক, এই খাতটা কে রে? ও ক্ষেত না, আমার বন্ধু সাগর। ও গাইয়া গরু। হৃদিতার এমন কথা শুনে পুরো ক্লাস হাসতে শুরু করে। সাগর কিছু বলে না, চুপচাপ গিয়ে বসে একটা বেঞ্চে। সাথে অনেকও গিয়ে বসে, আর সাথে সাথে স্যার ঢুকে ক্লাসরুমে। এরপর শুরু হয় ক্লাস। সাগর একটা ক্লাস শেষ হতেই বেরিয়ে যায় এবং গিয়ে বসে গাছতলায়। আর তার সাথে অনেকও আসে এবং অনেকের দুজন ফ্রেন্ড শিহাব আর মমিন। কিরে, আসি পড়লি যে ক্লাস থেকে? না এমনি। হৃদিতার কথায় কিছু মনে করিস না, ও এমনই। আরে ধুর না, এরা কারা? ও, এ হচ্ছে শিহাব আর ও মমিন। সাগর তাদের সাথে কুশল বিনিময় করে নেয়। এরপর তারা আড্ডা জমায় গাছতলায়। ঠিক আধা ঘন্টা সময় অতিবাহিত হওয়ার সাথে সাথেই কলেজে 7-8টা বাইক প্রবেশ করে এবং বাইকগুলো দেখে শিক্ষার্থীরা সেখান থেকে সরে অন্য জায়গায় এসে দাঁড়ায়। সেদিকে সাগরের নজর যায় এবং সে এটা দেখে একটা হাসি দেয়। বাইকগুলো দাঁড়াতেই সেখান থেকে একজন নেমে দাঁড়ায় এবং তৎক্ষণাৎ সূচনা কোথা থেকে দৌড়ে এসে ভাইয়া বলে ছেলেটাকে জড়িয়ে ধরে। আর ঠিক তখনই কলেজের ভেতর থেকে একটা ছেলে বের হয়। তাকে দেখতে পায় সূচনার ভাই। ছেলেটা সূচনার ভাইকে দেখে একটা হাসি দেয় আর সাথে সাথে সে দৌড়ে চলে যায় ছেলেটার কাছে। আরে সাকিব ভাই, আপনি এখানে? তো সাগর ভাই এই শহরেই, তাই আসতে হয়েছে। কি বলেন ভাই? সাগর ভাই এই শহরে মানে? একটা কাজে আসা হয়েছে তাই। তো কই উনি? আছে তোর আশেপাশে। বলেন না ভাই, ওনার সাথে একটু দেখা করি। সময় হলে এখন যা। আচ্ছা ভাই। এই বলেই সে সেখান থেকে চলে আসে আর সাকিব সাগরের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। সেটা আবার সূচনার চোখ এড়ায় না। এদিকে সূচনার ভাই সূচনার সাথে কোনো কথা না বলে সোজা বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। বিষয়টি প্রত্যেক শিক্ষার্থীদের অবাক করে দেয়, কারণ সে ভার্সিটিতে আসলে কোনো না কোনো ছেলের কপালে শনি থাকে। আর এদিকে সাকিব ছেলেটাকে সেটা নিয়ে অনেকে ভাবতে থাকে। আর এদিকে সূচনার মাথায় কিছুই আসতেছে না। সাকিব যদি তার ভাইয়ের সিনিয়র হয় তাহলে তার অবশ্যই অনেক পাওয়ার হবে, কিন্তু সে ওই খ্যাতকে দেখে হাসলো কেন? না, এর রহস্য উন্মোচন করতে হবে। সাগর উঠে হাঁটা ধরে গেটের দিকে, আর অমনি তার সামনে এসে দাঁড়ায় সোহাগ আর তানিম। আর তখনই তার সামনে এসে দাঁড়ায় সূচনা আপু। সোহাগ আর তানিম সাগরের দুই পাশে গিয়ে দাঁড়ায়। কিরে, কই যাওয়া হচ্ছে? না আপু, বাসায় যাচ্ছি। বাসায় কি বউ ফেলে রেখে আসলি নাকি যে বাসায় যাওয়া লাগে? না মানে একা তো, তাই কাজকর্ম আমাকেই করতে হয়। আচ্ছা যাবি আর কি, যা, তার আগে আমার জন্য আইসক্রিম নিয়ে আয়। আচ্ছা আপু। এই বলেই সাগর হাঁটতে হাঁটতে দোকানে যায় এবং গিয়ে একটা আইসক্রিম নেয়। আইসক্রিম নিয়ে যেই ও পেছনে ঘুরে অমনি ধাক্কা লাগে রিদিতার সাথে, আর সাথে সাথে রিদিতার হাতের আইসক্রিম গিয়ে পড়ে রিদিতার জামায়। আর সেটা দেখেই রিদিতা ঠাস করে সাগরের গালে একটা চর বসিয়ে দেয়। হারামজাদা, অন্ধ নাকি তুই? হ্যাঁ, চোখে দেখিস না নাকি? আসলে সরি, আমি আপনাকে খেয়াল করি নাই। কেন রে, তোর খেয়াল কই থাকে? হারামজাদা, যা আমার চোখের সামনে থেকে, গাইয়া খ্যাত কোথাকার। রিদিতার চিল্লাচিল্লি আর থাপ্পড়ে সেইখানে অনেক শিক্ষার্থী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাণ্ডগুলো দেখে এবং সূচনা আর তার দলও উপস্থিত হলো। তারা তো বসে বসে মজা নিচ্ছে আর হাসতেছে। ঠিক তখনই সেখানে 7-8 জন ছেলে প্রবেশ করে। তারা সেখান থেকে চাঁদাবাজির টাকা তোলার জন্য এসেছে। সবগুলো ছেলেই ছিল সূচনার ভাইয়ের লোক। তারা সূচনাকে দেখতে পেয়ে সবাই সালাম দেয়। হৃদিতার সাথে ধাক্কা লাগার কারণে সাগরের হাত থেকে আইসক্রিম পড়ে যায়, তাই সে আবার দোকানে ঢুকে আইসক্রিমের জন্য। সাগর দোকানে ঢুকে অমনি সাগরকে দেখতে পায় সেই 7-8 জন ছেলে, আর তাকে দেখেই সবগুলো সেখান থেকে প্রাণ হাতে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। সেখানে কেউই দাঁড়ায় না। এমন হঠাৎ ঘটনা দোকানিকে জায়গায় স্তব্ধ করে ফেলে। সাগর কিছু না বলে আইসক্রিমের টাকা দিয়ে আইসক্রিম নিয়ে চলে যায়। আর এদিকে দোকানি বসে বসে ভাবতে থাকে, কে এই ছেলে যাকে দেখে শহরে এত বড় বড় গ্যাংস্টারের ছেলেরা ভয়ে পালিয়ে যায়? আর ছেলেটা যদি অত বড় কিছু বা অমন প্রভাবশালী হতো তাহলে তার চলাফেরার হাবভাব এমন কেন?
এদিকে দোকানে ঘটে যাওয়া ঘটনাটা সূচনা আর দলের চোখ এড়ালো না। তারা পুরো হতবাক হয়ে রয়েছে, তাদের মাথায় শুধু এটাই ঘুরপাক খাচ্ছে। কে এই ছেলে? সাগর সূচনার কাছে গিয়ে তাকে আইসক্রিমটা দেয় এবং বলে, আচ্ছা আপু, আসি আমি। এই দাঁড়া, জি বলেন। সত্যি করে বল কে তুই? কেন আপু, বললাম না আমার নাম সাগর, আগে ঢাকা ছিলাম। এইসব না, তুই সত্যি করে বল কে তুই, তোর আসল পরিচয় কি? আপু আমি একটা সাধারণ ছেলে, আসল পরিচয় আবার কিসের? এই কথা বলে সাগর একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে হাঁটা শুরু করে এবং বেরিয়ে যায় ভার্সিটি থেকে। এই সোহাগ, ওর বেসিক ডিটেলস আর একটা ছবি নিয়ে আমাকে কিছুক্ষণের মধ্যে দে। ওকে আপু। জেনে তো ছাড়বই কে তুই, কি তোর আসল পরিচয়। সন্ধ্যা লগ্নে আকাশটা বেশ দারুণ একটা রঙে রঙিন হয়ে আছে, চারপাশ অদ্ভুত মায়াবী লাগছে। শহুরে কাক কারেন্টের পিলার আর ওয়্যারগুলোতে বসে ডাকছে। ব্যস্ত নগরীর ব্যস্ত মানুষেরা তাদের কর্ম নিয়ে ব্যস্ত। সাগর একটা 3/4 প্যান্ট আর একটা টি শার্ট পরে হাঁটতে হাঁটতে চায়ের দোকানের দিকে তাকায়। সাগর একটা 3/4 প্যান্ট আর একটা টি শার্ট পরে হাঁটতে হাঁটতে চায়ের দোকানের দিকে যাচ্ছে। লম্বা লম্বা চুলগুলো তার চোখ কান ঢেকে ফেলেছে। সে হাঁটা অবস্থায়ও তার পকেটে হাত দিয়ে একটা রাবার ব্যান্ড বের করে নিয়ে আসে এবং 2 হাত দিয়ে চুলগুলো পেছনের দিকে বাঁধে। সন্ধ্যা মালতীর রঙিন আলো তখন সাগরের শ্যাম বর্ণের চেহারাটাকে ফুটিয়ে তুলেছে। এক গাল দাড়ি ভর্তি মুখ, ঠিকভাবে দেখাও যাচ্ছিল না। হাতে এক গাদা চামড়া আর পুঁতির পেঁচানো ব্যান্ড। সাগর চায়ের দোকানে বসেই একটা সিগারেট ধরিয়ে মনের সুখে কলিজা পোড়াতে থাকে এবং মানিক মামারে 1 কাপ কড়া লিকারের দুধ চিনি বাড়িয়ে দিয়ে চা দিতে বলে। মনের খেয়ালিপনায় হারিয়ে গেছে সে তার ভেতরে। সে তার একাকিত্বের সঙ্গী পেয়েছে, তাই স্মৃতির নাছোড়বান্দা আঘাতকে উপেক্ষা করে সে মনের গহীনে তাকে নিয়ে ভালোবাসার নতুন স্বপ্ন বুনে। সাগর চা আর সিগারেটের দুনিয়ায় ডুব দিয়েছে। আনমনে চায়ের কাপে চুমুক দিচ্ছে আর সিগারেটের ফিল্টারে ঠোঁট লাগিয়ে লম্বা টান দিচ্ছে। তার কাছে এ যেন এক স্বর্গীয় সুখ, এ যেন ভালো থাকার ওষুধ। সাগর চায়ের দোকান থেকে উঠে আবার হাঁটা শুরু করে। ঠিক তখনই সে তাকে দেখতে পায়, সেও সাগরকে দেখতে পায়, তাই ইশারায় সাগরকে ডাক দেয়। সাগরও তার দিকে যেতে শুরু করে। কিরে এখানে তুই? চা খাইতে আসছি। ও আচ্ছা তুই কেন এখানে আসলি? বন্ধু, তোর কখনো একা ছাড়তে পারি? সেই ছোট থেকে তোর সাথে আসি, একা কিভাবে ছাড়ি? তোরে বলছিলাম না আমার পেছনে আসবি না? আমি একা থাকতে চাই, নতুন অধ্যায় শুরু করতে চাই। কথাটা শুনে সাকিব চুপ করে যায়। ঠান্ডা হাওয়া বইছে পরিবেশ জুড়ে, গাছের পাতাগুলো মৃদু বাতাসের জন্য কেঁপে কেঁপে উঠছে। সাগর তাকিয়ে আছে চলন্ত যানবাহনগুলোর দিকে। সাকিবও তাকিয়ে আছে একটা টঙের দোকানের দিকে। আচ্ছা, এভাবে সব ছেড়ে দিলে কীভাবে হবে? মাফিয়ার কিং না থাকলে সৈন্যরা সাহস কিভাবে জাগাবে? সৈন্যদের যথেষ্ট সাহস দিয়ে আসছি, তার উপর তুই, সুলতান আর ইফতি তো আসিস। আমরা তো তোরে সারা শূন্য। ব্ল্যাক হায়েনার আসল হায়েনা যদি না থাকে তাহলে বাকি হায়েনারা কিভাবে শিকার করবে? 30টা টাকা দে, আমি মানিব্যাগ আনি নাই। কি করবি? বার্গার খাবো একটা। অভ্যাসটা যায় নাই এখনো শালা তোর। আমি পরিবর্তিত, আমার অভ্যাস না। অস্ত্র হাতের হাত খালি দেখালে ভালো লাগে, মাঝে মাঝে লাগতে হয়। এখনো কিন্তু তোর সিংহাসনে কেউই জায়গা করে নিতে পারে নাই, কেউ সাহসও করে নাই। জানি কখনো করবেও না। আচ্ছা চল বার্গার খাবো। সাকিব বাইক থেকে নেমে সাগরের সাথে ফাস্টফুডের দোকানে যায় এবং 2টো বার্গার নিয়ে দুজনে খেতে থাকে। ব্ল্যাক হায়না নামটা শুনেই ভালো ভালো মানুষের ঘাম ছুটে যায়, কলিজা কাঁপা শুরু করে দেয়। পুরান ঢাকার এক সাধারণ ছেলের গড়ে তোলা এই সন্ত্রাসী সংগঠন, যার কথা বলতে গেলে প্রশাসন উঠে আর বসে। সেই সংগঠনের লিডার এই সাগর ভাই। তবে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাগর, যার নামের পাশ থেকে ভাই নামের শব্দটা এখন সরে গেছে। সূচনা ভাবি তো দেখি আগে থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। পাগলিটা ছোট গুন্ডি ছিল ঠিক, কিন্তু এখন তো পুরাই লেডি গ্যাংস্টার। থাপ্পড়টা লাগছিল বেড়া, গাল জ্বলে উঠছে। যদি জানতো যে তুই তোর ছোটবেলার সেই ভালোবাসা, তাহলে থাপ্পড় তো দূর, উল্টো শক্ত করে জড়াই ধরে কান্না শুরু করতো। হি হি হি, জানি।
আচ্ছা, পরিচয় দিয়ে দে। সময় হোক, উঠি, আমাকে যেতে হবে। কাল কলেজে দেখা হবে। আর একটু বস। যাবি আর কি? না, কাজ আছে, যাই। আচ্ছা। যাই, দেখা হবে। এই বলে সাগর সেখান থেকে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে বাসায় এসে পড়ে। রাতটা তখন খুব গভীর। কোবরা গ্যাংয়ের ছেলেরা সহ তাদের বস আহাদ বসে মিটিং করতেছে। আহাদ ভাই, সাগর ভাই তো শান্ত হয়ে গেছে, চলো না ঢাকার কাজ করি, তারপর চট্টগ্রাম। আহাদের রাইট হ্যান্ড শাকিল। হাই রে শাকিল, এত বছর আমার সাথে থেকেও এখনো অবুঝি রয়ে গেলি। কেন ভাই? তুই কি জানিস না সমুদ্র শান্ত থাকে তুফান আসার আগে? ভাই মানে? হ্যাঁ, যেটা ভাবতেছে সেটাই। শান্ত আছে ঠিক, কিন্তু এই হায়নার ক্ষেপতে বেশিক্ষণ সময় লাগবে না। আর আশা করি তখন কি হবে বুঝতেই পারছস। জি ভাই, তাহলে আগে চট্টগ্রাম দখলে নি। এটাই কর আগে। কালকে ইমনের বল প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার তুষারকে সরিয়ে রেখা, সেটা তাদের দখলে নিতে। আচ্ছা ভাই। সকালে ঘুম ভেঙে যায় সাগরের, তাই সে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে। বাইরে বেরিয়ে সে কিছু হালকা নাস্তা করে নেয়, তারপর ঢুকে কলেজের গেইটে। সাগর কলেজে গিয়ে একটা গাছের তলে বসে, খাতা বের করে কি যেন লিখতে থাকে। আর ঠিক তখনই কলেজে 3-4টা প্রাইভেট কার আর 7-8টা বাইক প্রবেশ করে। সবাই ভাবছিল হয়তো সূচনার ভাই তুষার এসেছে, কিন্তু না, গাড়ি থেকে নামা ছেলেগুলোর ড্রেস আপ অন্যরকম। সাগরের চোখ সেখানে যায়, আর সে দেখেই চিনে ফেলে যে এরা কোবরা গ্যাংয়ের লোক, তাই চুপচাপ সেদিকে তাকিয়ে থাকে সে। কোবরা গ্যাং আর এক ক্যাডার হলো ইমন, যে চট্টগ্রাম থেকে পরিচালনা করে। তার কথায় ছেলেরা গিয়ে সবাইকে ডেকে নিয়ে বাইরে শিক্ষার্থী সহ সব শিক্ষকও আসে। সবাইকে ডাকলাম কিছু কথা বলতে। আজ থেকে এই ভার্সিটিতে আমাদের আন্ডারে চলবে, কোনো উষারের নেতৃত্বে না। আমি যা বলবো সবই হবে। কেউ মাঝখানে কথা বললে বা বাধা দিলে পরিণাম হবে মৃত্যু। কথাটা সূচনা শুনেই সাথে সাথে জবাব দেয়, তুই শালা আবার কোন জায়গার মাস্তান রে? কোবরা গ্যাং। ধুর ছাগল কোথাকার, যা ভাগ এখান থেকে, দূরে গিয়ে মর যা। কথাটা ইমন শুনেই রাগে ফেটে যায়, চোখ লাল করে ফেলে আর কোমর থেকে পিস্তল হাতে নিয়ে ধরে। এই রাফসান, যা তো, এর চুলের মুঠি ধরে টেনে নিয়ে আয় আমার কাছে। কথাটা শুনে রাফসান নামের ছেলেটা এগিয়ে যায় সূচনার দিকে, আর তখনই সোহাগ এসে দাঁড়ায় সামনে। সোহাগ দাঁড়াতে ঠাস করে গুলি করে ইমন সোহাগের বুকে, আর সোহাগ মাটিতে লুটিয়ে পড়ে। আর রাফসান নামের ছেলেটা গিয়ে সূচনাকে একটা থাপ্পড় দেয়। থাপ্পড় খেয়ে সূচনা মাটিতে পড়ে যায়। পরিবেশ নিস্তব্ধ হয়ে যায়। নিয়তির ইশারা তখন রক্তের খেলার দিকে, কারণ এখানে যে এক ভয়ঙ্কর হায়না রূপে সন্ত্রাসী বসে আছে। তার চোখ লাল টকটকে হয়ে যায়। সে হাত মুষ্টিবদ্ধ করে নেয় এবং মাটিতে 2-3টা ঘুষি দেয়, আর সাথে সাথেই উঠে দাঁড়ায়। ধীরে ধীরে সে এগিয়ে যায় সূচনার দিকে এবং গিয়ে সূচনার হাত ধরে তাকে তুলে দাঁড় করায়। সূচনা সেটা দেখে অনেকটা অবাক হয়। কিরে, তুই আবার কে? হ্যাঁ, ওর বয়ফ্রেন্ড? রাফসান কথাটার আর উত্তর পায় না। তার আগেই রাফসানের গলা কেটে ফেলে ছুরি দিয়ে, আর ধূপ করে মাটিতে পড়ে যায় তার নিথর দেহ। হুট করে ঘটে যাওয়ার কারণে কোবরা গ্যাংয়ের ছেলেরা 2-3 কদম পিছিয়ে যায়। যেই সাগর তার মাথা তুলে তাকায়, অমনি কোবরা গ্যাংয়ের ছেলেরা পিছিয়ে পড়ে। ইমন তো তখন ভয়ে কাঁপতে শুরু করে। কোবরা গ্যাংয়ের সবগুলো ছেলের কপাল বেয়ে ঘাম পড়তে থাকে, আর এদিকে ইমনের মাথা থেকে টুপ টুপ করে ঘামের ফোঁটা পড়তে থাকে। কোবরা গ্যাংয়ের ছেলেরা যেন তাদের মরণকে তাদের চোখের সামনে দেখতেছে। সবারই বুঝতে বাকি ছিল না যে এখানে আর একটা সেকেন্ড দাঁড়ানো মানে নিজের জানের মায়া ছেড়ে দেওয়া, নিজেকে মৃত্যুর কাছে ঠেলে দেওয়া। সাগর মাথাটা আবার নিচু করে এবং সূচনাকে ছেড়ে দিয়ে হাঁটতে হাঁটতে যায় সাকিবের প্রাইভেট কারের পেছনে। গিয়েই সে একটা টান দিয়ে গাড়ির ডিক্কি খুলে ফেলে আর টেনে বের করে নিয়ে আসে চিকন ব্লেডের কিরিচ একটা। মাথা নিচু করে ডান হাতে কিরিচ নিয়ে দাঁড়িয়ে আছে সেই পুরনো এক নৃশংস মানুষ, যাকে সবাই ব্ল্যাক হায়না সর্দার হিসেবেই চিনে। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকার
মাথা নিচু করে দাঁড়িয়ে থাকায় তার চুলগুলো সামনের দিকে এসে পড়েছে। গাল ভর্তি দাড়ি আর বড় বড় চুলের জন্য চোখগুলো আবছা দেখা যাচ্ছে। এই দৃশ্য দেখে সূচনা সহ সেখানে থাকা সবাই অবাকের চরম পর্যায়ে। নতুন ছেলে, চেনা নাই জানা নাই, হুট করেই এসে এইভাবে এত কিছু কিভাবে করছে। এদিকে সূচনা একদম হতবাক। ইমন আর ছেলে পেলে তখনও সেখানে দাঁড়িয়ে আছে। সাগর এক পা আগে দেয় আর ধুক করে কোবরা গ্যাংয়ের ছেলেদের বুক কেঁপে ওঠে। আর এক পা বাড়াতেই সেখানে আর কেউ দাঁড়ানোর সাহস পায় না। যে যেভাবে পারে ওভাবেই দৌড়ে গাড়িতে গিয়ে বসে। সবাই যেতে পারলেও ইমন পারল না। তার আগেই কিরিশ তার পেছনের দিকে ঢুকিয়ে সামনে দিয়ে বেরিয়ে যায়, আর সাথে সাথেই ক্যাম্পাসের সকল মানুষ 2-3 কদম পিছিয়ে যায়। কোবরা গ্যাংয়ের সবাই গাড়ি নিয়ে বেরিয়ে যায় ভার্সিটি থেকে। সাগর এক পা করে এগিয়ে যায় ইমনের কাছে। যেই ও ইমনের সামনে গিয়ে দাঁড়ায়, অমনি 3টা নোহা গাড়ি আর একটা কালো BMW কার এসে দাঁড়ায় তার সামনে। নোহা মাইক্রোগুলো থেকে মোট 30 জন ছেলেমেয়ে দাঁড়ায়। ছেলে নেমে দাঁড়ায়, আর BMW থেকে একটা লম্বা করে ছেলে নেমে দাঁড়ায়। একমাত্র লম্বা ছেলেটা ছাড়া বাকি 30 জন ছেলেগুলো সাগরের সামনে হাঁটু গেড়ে মাথা নিচু করে বসে। আর তখনই সাকিব কোথা থেকে এসে একটা চেয়ার নিয়ে আসে আর সাগরের পাশে রেখে ওই লম্বা ছেলেটার পাশে গিয়ে দাঁড়ায় এবং তার সাথে কুশল বিনিময় করে। ভার্সিটির সবাই বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কারোর মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। সবাই ভয়ে আর হুট করে হওয়ায় চুপ করে আছে। সাগর চেয়ারটা টেনে বসে আর কিরিশটা টেনে বের করে আবার হাতে নেয়। কিরে ইমন, তুই ভুলে গেলি ভাইয়ের সামনে এমন বেয়াদবি করলে তার পরিণতি কি হয়? ইমনের নেথুর দেহর পাশে কথাগুলো বলছে। সে আবার বলে ওঠে, আর তুই তো শুধু বেয়াদবি করলি না, তুই তো আমার কলিজারে মারতে ছেলে পাঠাইলি, যারে এক পলক দেখার জন্য আমার সাম্রাজ্য ছেড়ে চলে এসেছি, তারে মারতে পাঠাইলি। আমার ভালোবাসা ও, সেই ছোট থেকে তারে অনেক বেশি ভালোবাসি, আর তুই কি না? কথাটা বলেই এক কোপ তার গলায়। মাথাটা দেহ থেকে আলাদা করে ফেলে ইমনের। সূচনা নির্বাক হয়ে গেছে কথাগুলো শুনে। তার মুখের ভাষা হারিয়ে গেছে। সে বুঝে উঠতে পারছে না কিছু, মিলাতে পারছে না কিছু। এই কি তার সাগর? সাকিব সূচনাকে ইশারা দেয়। সূচনা তার দিকে এগিয়ে যায়, আর তখন সাকিব বলে, কি ভাবছো যে এই তোমার সাগর কিনা? হ্যাঁ, এই তোমার ভালোবাসা, এই তোমার সেই ছোট্টবেলার জামাইটা, এই হচ্ছে সে যার চাহনিতেই ভয়ে কেঁপে ওঠে প্রকৃতি। এই গোটা বাংলাদেশের কিং দা ব্ল্যাক হায়নার সর্দার লিডার সাগর ভাই, তোমার সাগর। কথাগুলো শুনে সূচনার চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে। সে যেন বিশ্বাসই করতে পারছে না তার 15 বছর আগের ভালোবাসাকে আবার ফিরে পাবে, তার সাগরকে আবার ফিরে পাবে। এই যেন তার কাছে স্বপ্ন। সাগর তার পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে এবং একটা সিগারেট বের করে মুখে নেয়, আর ছেলে একটা এসে সিগারেট জ্বালিয়ে দিয়ে যায়। সাগর মনের সুখে সিগারেটের ফিল্টারে লম্বা লম্বা টান দিচ্ছে। আজ কেন যেন তার অনেক ভালো লাগতেছে। এ ভালো লাগা যেন আজীবন চায়। যে সাগর সিগারেট ফেলে পেছনে ঘুরে, অমনি সূচনা গিয়ে তাকে জড়িয়ে ধরে। সাগর হতবম্ব হয়ে যায়। 10 বছরের চাওয়া আজকে গিয়ে পূরণ হয়েছে। সূচনা তো চোখের পানি ফেলেই যাচ্ছে। তার চোখের অশ্রু যেন আজ বাধা মানছে না। অবশ্য মানবেই বা কীভাবে? 15টা বছর তার সাথে দেখা বা কথা কোনোটাই হয় নাই। কত আবেগ আর ভালোবাসা জমে আছে, তাই আজ সব একসাথে বের হইছে। এই পাগলি, কান্না করছো কেন? সে তো কেঁদেই যাচ্ছে। আহা, আরে এভাবে কাঁদতে হয় নাকি? সরি। এ বলে সে কান্না আরো বাড়িয়ে দেয়। সরি বলার কি আছে? কি করছো কি তুমি? এতটা বছর তোমার থেকে দূরে ছিলাম, কিন্তু তোমাকে চিনতে পারি নাই। আবার তোমাকে মারছিও সেদিন। তো কি হয়েছে? চিনতে পারো নাই তাই? চিনলে তো মারতা না। দেখি এখন কান্না থামাও। এই বলেই সাগর সূচনার মাথা তুলে তার চোখের পানি মুছে দেয়। নিয়তির আজ নতুন করে নতুন অধ্যায়ের নতুন গল্প লেখার সময় এসে গেছে। যে গল্পে থাকবে ভালোবাসার কথা, দেহ থেকে প্রাণ কেড়ে নেওয়ার কাহিনী। বাতাসে বইছে তখন প্রেমের ঘ্রাণ। প্রকৃতিও তখন মুখরিত হয়ে উঠেছে তাদের ভালোবাসা দেখে। পাখিরা গান ধরেছে মধুর কণ্ঠে। শীতলা বাতাসে উঠছে সূচনার এলোমেলো চুলগুলো।
সাগর তার হাত দিয়ে সূচনার কপাল থেকে চুলগুলো সরিয়ে দেয় এবং তাকে বাহুডোরে আবদ্ধ করে নেয়। সাকিব সুলতান সহ গোটা ব্ল্যাক হায়নার ছেলেরা মিলিত কণ্ঠে আওয়াজ করে, হাততালি দিয়ে তাদের অভ্যর্থনা জানায়। সাগর সূচনাকে জড়িয়ে ধরে, আবার চলে যায় তার সেই পুরনো স্মৃতিময় অতীতে। ভাই ভাই হাঁপাতে হাঁপাতে নোমান এসে দাঁড়ায় কোবরা গ্যাংয়ের লিডারের সামনে। কি রে, কি হয়েছে? এভাবে হাঁপাচ্ছিস কেন? ভাই সাগর ভাই কি হয়েছে সাগর ভাই? ভাই সাগর ভাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আর ভাই ও শান্ত ভাই হয় নাই, সে ইমনকে মেরে ফেলেছে ভাই। কি? হ্যাঁ ভাই, একটু আগে খবর এসেছে। জানতাম আমি, সমুদ্র শান্ত থাকার আগে যা হয় আর কি, ঝড় উঠে গেছে। ভাই সাগর খবর পাঠাইছে, কোবরা গ্যাং আর স্যালো গ্যাংয়ের সবাইকে নাকি খুঁজে খুঁজে মারবে। তাড়াতাড়ি খবর পাঠা নিলয় ভাইয়ের কাছে ফার্স্ট, না হলে কেউ বাঁচবে না। ডু ইট ফার্স্ট। আচ্ছা ভাই। আহাদের ঘাম ঝরতে শুরু করে। ও বুঝতে পেরেছে সাগর ভাই আবার ফুল ফর্মে ফিরেছে। সে আগেও যেমন শ্যাম ছিল, এখনও ঠিক একই আছে, একটুও বদলায় নাই। আচ্ছা, তুমি এসে আমাকে পরিচয় দাও নাই কেন? দেখতে চাইছিলাম চিনো কিনা। চিনতে তো পারি নাই, উল্টো মারছি। সীতাকুণ্ড বাঁশবাড়িয়া বিচে ব্ল্যাক হায়না। ব্ল্যাক হায়নাকে দেখে পুরো বিচ খালি হয়ে গেছে, আর সেখানে সাগর সূচনাকে নিয়ে আছে। সূচনা সাগরের বুকে শুয়ে আছে, আর তখনই কথাটা বলে, তা ম্যাডাম, আপনি তো দেখি এই শহরের লেডি গ্যাংস্টার। বাপরে, সবাই ভয় পায়। হইছে, আর বলতে হবে না। তুমি কি? হ্যাঁ, আমাকে তো চট্টগ্রামে ভয় পায়, কিন্তু তোমাকে গোটা বাংলাদেশ। ব্ল্যাক হায়নার কিং তুমি। আর তুমি কুইন, আমার রাজ্যের রানী তুমি। তাই? হুম। আচ্ছা সাগর, বলো। এবার আর দূরে চলে যাবা না তো? না, আর যাচ্ছি না কোথাও, কারণ এবার আর দূরে থাকার ক্ষমতা নাই আর। আমরাও। সাগর সূচনার কপালে একটা ভালোবাসা এঁকে দিয়ে তার দুই বাহুতে আবদ্ধ করে নেয়। রাহিত, পোলাপান গেছে বাংলাদেশে যাব। কেন ভাই হঠাৎ? রাহিত নিলয়ের রাইট হ্যান্ড। ভাবছি তো মালয়েশিয়া থেকেই বাংলাদেশ কন্ট্রোল করব। সাগর ভাই নাকি লাইন ছেড়ে শান্ত হয়ে গেছিল। কি হয়েছে তো? সাগর ভাই আবার আগের স্থানে ফিরছে। সে নাকি এবার আমাদের আর কোবরা গ্যাংকে শেষ করবে। কথাটা শুনে রাহিত ভয় পেয়ে যায়, কারণ সে ভালোই জানে এই সাগর ভাই কোনো পাতে মাস্তান না, কোনো লোকাল গুন্ডা না। এই সাগর ভাই ইন্টারন্যাশনাল গ্যাংস্টার। 4টা দেশ থেকে তার নামে ডেথ ওয়ারেন্ট, সিবিআই, ইন্টারপোল, এসআইএ সবাই তাকে কুকুরের মতো তাড়া করে বেড়াচ্ছে। আর তার দলও কোনো সাধারণ দল না। বাংলাদেশের ছেলে তো আছেই, সাথে নাইজেরিয়ান আর্মি, পাকিস্তানি ক্যাডার মিলিয়ে প্রায় বিশাল এক সাম্রাজ্য তার। কিরে, কি ভাবতেছস? যা। আচ্ছা ভাই, ভাইজান মরতে হলে তোমরা যাও, আমি নাই। আমার মরার শখ হয় নাই এখনও। হায়নার সামনে পড়লে মরণ নিশ্চিত মনে মনে। কথাগুলো ভাবতে ভাবতে রাহিত রুম থেকে বেরিয়ে যায়। শ্যালো আর কোবরা গ্যাংয়ের ছেলেরা সবাই তোড়ঝোড় করে অস্ত্রের মজুত করছে। দেশি বিদেশি সব রকমের এক্সপ্লোসিভ এসে জমা করছে। AK-47, AK-47, M60, M16, A4 এবং M82BR মতো মরণাস্ত্র এনে এনে জমাচ্ছে, শুধু সাগর ভাইয়ের সঙ্গে লড়বে বলে। সময় তখন বিকাল 4টা। চট্টগ্রামের রিং রোডে শুক্তরা রেস্টুরেন্টের ঠিক সামনেই একটা গাছপালায় আর সবুজ ঘাসে ঘেরা একটা জায়গা আছে। রাস্তার সামনে খোলা মাঠের মতো ঘাসে ঘেরা খালি জায়গা, আর তার সামনে সমুদ্র। ব্ল্যাক হায়নার গাড়ি 3টা ছুটেছে সেই জায়গাটায়, আর গাড়িগুলোর সামনে বাইক নিয়ে যাচ্ছে সাগর ভাই। তার পেছনে সূচনা বসে আছে তাকে জড়িয়ে ধরে। ব্ল্যাক হায়না দেখে মানুষ খুব দ্রুত সেই জায়গা খালি করে দেয়। তারা সবাই গিয়ে দাঁড়ায় সেইখানে। সাগর বাইক দাঁড় করালে সূচনা নেমে দাঁড়ায় বাইক থেকে, সাথে সাগরও। ব্ল্যাক হায়নার বাকি 3টা গাড়ি থেকে পোলাপান কিছু নেমে সাগরের আশেপাশে ছড়িয়ে পড়ে তাদের গার্ড করার জন্য।
উফ, সাগর, জায়গাটা তো সত্যিই খুব সুন্দর। হুম, এটা আমার ফেভারিট জায়গা। প্রায় সময় এখানে আমি সময় কাটাই। ও আচ্ছা, চলো না আইসক্রিম খাবো। আইসক্রিম কোথায় দেখলা শুনি? ওই যে দেখো। সাগর সেদিকে দেখে আইসক্রিম নিয়ে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। দাঁড়াও, ছেলেদের বলি এনে দিতে। না, তুমি আর আমি যাব, এসো। সূচনা সাগরের হাত ধরে নিয়ে যেতে থাকে আইসক্রিমের দিকে। মামা, 2টা আইসক্রিম দেন। সূচনা আর সাগর আইসক্রিম 2টা নিয়ে একপাশে গিয়ে বসে। আর সূচনা সাগরের কাঁধে মাথা দিয়ে বসে বসে আইসক্রিম খেতে থাকে। প্রায় অনেকক্ষণের নীরবতা ভেঙে সাগর বলে, আচ্ছা, আমাকে ভালোবাসো? কেন? কতটুকু? কতটুকু জানি না, তবে এটা বলতে পারি একটা মানুষকে যতটুকু ভালোবাসা যায় ঠিক ততটুকুই। হুম। তুমি কতটা বাসো? আমি? হি হি, 1 টনের একটা পাথর আলগাইতে পারবা? মানে? 1 টনের একটা পাথরের ভার নিতে পারবা? কখনোই না। কেন? ঠিক আমার ভালোবাসার পরিমাণও ওই 1 টন, যার ভার বহন করার ক্ষমতা তোমার নাই। কথাটা সূচনা চুপ হয়ে যায়। সে কিছুই বলার ভাষা পায় না। সাগর উঠে দাঁড়ায় আর সূচনার হাতটা ধরে তুলে তাকে নিয়ে হাঁটতে থাকে আর চারপাশের পরিবেশ উপভোগ করতে থাকে। হালকা মৃদু বাতাসে সূচনার চুলগুলো তার কপালের সামনে এসে গেছে। সাগর তা খেয়াল করেছে এবং সে তার হাত দিয়ে কপালের সামনে থেকে চুলগুলো সরিয়ে দেয় আর চেয়ে থাকে 2 চোখ দিয়ে সূচনার দিকে। এই জন্য সত্যিই কোনো মায়ায় ঘেরা পরী তাকে আকৃষ্ট করছে বারবার। সূচনার মায়া সহজে কাটবে না আর বুঝে গিয়েছে সাগর, এ মোহ সাধারণ মানুষের থেকে আসা নয়, এটা মায়াদেবীর মায়া বিস্তার করা মোহ, তাই কাটতে বারণ। হঠাৎ করে ঠাস ঠাস করে গুলির শব্দ শুনতে পায় সাগর। সেদিকে তাকাতেই দেখতে পায় শ্যালো গ্যাং। শ্যালো গ্যাংয়ের 20-25 জনের মতো ক্যাডার, সবাই হাতে AK-47 রাইফেল। সাগর সেটা দেখেই সাথে সাথে সূচনাকে নিয়ে একপাশে সরে যায় আর তার কোমর থেকে পিস্তল বের করে হাতে নেয় আর ব্ল্যাক হায়নার ছেলেদের আদেশ করে ভারী মেশিন গান নিয়ে গুলি করতে আর 4 জনকে বলে সূচনাকে গার্ড করতে। সূচনা তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে সেই দিকে। হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল আর সূচনা আরও অবাক সাগরের এই ভয়ানক রূপ দেখে। পিস্তল হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে যায় সাগর। ঠাস ঠাস গুলি করতে থাকে শ্যালো গ্যাংয়ের ছেলেদের। সাগরকে এইভাবে সামনের দিকে এগিয়ে আসতে দেখে শ্যালো গ্যাংয়ের ছেলেরা হালকা ভয় পেয়ে যায় এবং আস্তে আস্তে পেছাতে থাকে। গুলি করতে করতে সাগর তাদের গাড়ির কাছে এসে পড়ে। এদিকে ব্ল্যাক হায়নার ছেলেরা হাতে M16A4 রাইফেল নিয়ে অছরে গুলি করছে, যার তাল সামলাতে পারছে না শ্যালো গ্যাংয়ের ছেলেরা। আর এইদিকে সাগর তখন সেই ব্ল্যাক হায়নার হিংস্র সাগর ভাইয়ে পরিণত হয়। সে গাড়ির ভেতর থেকে একটা তলোয়ার বের করে হাতে নেয়, পিস্তল ফেলে দেয়। সাগর ভাইকে এইভাবে আসতে দেখে শ্যালো গ্যাংয়ের ছেলেরা অনেক ভয় পেয়ে যায়। আর পাবে নাই বা কেন? এই সাগর ভাইকে হয়তো তেমন কেউ দেখে নাই, কিন্তু তার হিংস্রতার ব্যাপারে সবাই জানে কতটা ভয়ঙ্কর সে। সাগর দৌড়ে গিয়ে তলোয়ার দিয়ে ঝড়ের বেগে সবাইকে এলোপাথারি কোপাতে থাকে। এত স্পিডেই কোপাচ্ছে যে তার মেশিন গান তুলে গুলি করার সময়ও পাচ্ছে না। সাগর ভাইয়ের এসব কাণ্ড দেখে ব্ল্যাক হায়না সহ সূচনাও শিউরে ওঠে, তাদের গায়ে কাটা দেওয়া শুরু করে। একটা মানুষ কতটা হিংস্র হতে পারে তা সাগর ভাইকে না দেখলে তারা কোনোদিন বুঝতোই না। ভাই ভাই আমার ভুল হয়েছে ভাই, একটাবার ছেড়ে দেন ভাই, মাফ করে দেন ভাই। শ্যালো গ্যাংয়ের রক্তাক্ত বেঁচে থাকা শেষ ক্যাডারটা। তোদের কে পাঠাইছে? নিলয় ভাই। কথাটা সে বলতেই সাগর এক কোপে তার মাথা দেহ থেকে আলাদা করে ফেলে। ঠিক তখনই সূচনার চিৎকারের আওয়াজ শুনতে পায় সাগর। সে পেছনে ফিরে তাকিয়ে দেখে সূচনা মাটিতে পড়ে আছে, তার হাত থেকে তলোয়ার পড়ে যায়। দৌড়ে চলে যায় সূচনার কাছে, গিয়ে মাটিতে বসে পড়ে সাগর। সূচনার পেটে গুলি লেগেছে, লাল টকটকে চোখে উঠে দাঁড়ায় সাগর ভাই। দেখতে পায় পেছন থেকে 4-5 জন গুলি করতে করতে আসতেছে সামনের দিকে। তাদের মধ্যে কেউ একজন সূচনাকে গুলি করেছে। সাগর ভাইয়ের হাত তখন থরথর করে কাঁপছে। সেই কাঁপা ভয়ের নয়, রাগের। ঠিক তখনই সাগর ভাইয়ের কান ঘেঁষে সাই সাই করে কয়েকটি বুলেট অতিক্রম করে যায় এবং সামনে থাকা
4-5 জন ছেলের মাথা ফুটো করে বেরিয়ে যায়। M16A4 রাইফেল, যাকে বাংলাদেশ আর্মি ভয়ঙ্কর মরণাস্ত্রের খেতাব দিয়েছে, আর সেই রাইফেলের কাছে 200-250 মিটার এগিয়ে গিয়ে মাথা ফুটো করা কোনো ব্যাপারই না। ভাই ওদের বাদ দে, আগে বাকি ভাবিরে নিয়ে চল মেডিকেল, পরে কিছু ঘটে যেতে পারে। পাশে দাঁড়িয়ে সাকিব কথাগুলো বলল রাইফেল নামাতে নামাতে। ঘড়িতে সময় রাত 8:20। সাগর ভাই আর সাকিব এমার্জেন্সি বিভাগের আইসিইউ রুমের সামনে দাঁড়িয়ে আছে, আর বাহিরে সুলতান আর ইফতি সহ বাকি সব পোলাপান পাহারা দিচ্ছে। শ্যালো গ্যাং যেহেতু একটা আক্রমণ করছে, সুতরাং দ্বিতীয়বারও করতে পারে, সেই ধারণা তাদের। এইদিকে ডাক্তার এগিয়ে যায় সাগর ভাইয়ের দিকে। ডক্টর, রোগীর কি অবস্থা? ভাই আল্লাহর রহমতে বেঁচে গেছে। যদি ঠিক টাইমে রক্তর ব্যবস্থা না হতো তাহলে অন্য কিছু হওয়ার সম্ভাবনা ছিল। দেখা করতে পারি? চাইলেই পারেন। আচ্ছা। কেবিনে ঢুকে সাগর ভাই আর সাকিব। সূচনা এখন কিছুটা সুস্থ আছে। এই যে ম্যাডাম, বলছিলাম না কিছু হবে না, তুমি সুস্থ হয়ে যাবা। একটু পর বাসায় নিয়ে যাব তোমায়। সাগর, একটু কাছে আসো না। সাগর ভাই উঠে গিয়ে সূচনা একদম পাশে বসে এবং হাতটা শক্ত করে ধরে। সূচনা উঠে সাগর ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে, এই যেন সাগর ভাই চলে যাবে একবারের জন্য। ছেড়ে যাচ্ছি না এত তাড়াতাড়ি, চিন্তা করো না। তবুও ভয় হয় খুব। আর একটু, আর মাসখানেক, তারপর থেকে এই আমি আর সাগর ভাই না, শুধু সাগর হয়ে থাকবো বাকি জীবন। তবুও ভয় হয় সাগর, তোমার কিছু করলে। ভাবি, 4টা দেশ থেকে ডেথ ওয়ারেন্ট দিয়েও পুলিশ ইন্টারপোল কিছু করতে পারতেছে না এরে, আর কথাকার কোন শ্যালো গ্যাং আর কোবরা গ্যাং আসবে মারতে। খুবই হাস্যকর। কথাগুলো শুনে সূচনা হা হয়ে আছে, কিছু বলবে এমন কিছু খুঁজে পাচ্ছে না সে। সাগর ভাই, সবাইকে তো মেরে ফেলেছে, সেখানকার কেউ জীবিত নাই, এমনকি কারো লাশও খুঁজে পাওয়া যায়নি। কোবরা গ্যাংয়ের ছেলে। বাহ, হায়না তো দেখি একেবারে পুরো দমে খেপে গেছে। সে আগের মতো আবারও লাশ গুম করা শুরু করে দিছে। এখন কি করব ভাই, এই হায়নাকে আটকাবো কিভাবে? আচ্ছা, এ হঠাৎ এমন খেপেছে কেন? ও তো শান্ত হয়ে গেছিল। আসলে ভাই, ওর ভালোবাসার মানুষ মানে সূচনা নামে একটা মেয়েকে মারতে গেছি, তারপর 2বার, দ্বিতীয়বার তো প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছি, তাই। আরে ছাগল, এই ভালোবাসার প্রেম এগুলো আন্ডারওয়ার্ল্ড থেকেও আরও বেশি রহস্যময় এবং ভয়ঙ্কর হয়। কেন গেলি নিজের পেছনে বাসসহ বুলেট নিতে? আগাছা কথাকার। নিলয়ের এমন কথা শুনে সেখানে থাকা সবাই চুপ হয়ে যায়। নিলয় দাঁড়িয়ে আছে মুখে সিগারেট নিয়ে, আর কিছু একটা ভেবে ভেবে হেসে যাচ্ছে। রাত তখন 2:45। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গেটে বসে বসে কয়েকজন কথা বলছে ফোনে, আর তাদের দিকে একজন ধীর পায়ে এগিয়ে যাচ্ছে, গায়ে একটা হুডি আর মুখে হায়নার মাস্ক। তার হাতে একটা চিকন ব্লেডের খুবই ধারালো তলোয়ার, যেটা সে পিচ ঢালা রাস্তায় আওয়াজ করে করে হিচড়ে নিয়ে যাচ্ছে। লোকগুলোর কানে আওয়াজটা যায়, তারা কিছুটা টের পায় যে আশেপাশে হয়তো সে হায়না আছে, কারণ তার সেই পুরনো মরণ দেওয়ার ভঙ্গিমা ঠিক এমনই। মধ্যরাতে একটা তলোয়ার হিচড়ে হিচড়ে টানতে টানতে হাঁটবে। সেখানে সবার বুক ধুকধুক করে ওঠে, শরীর আস্তে আস্তে ঘামতে থাকে। আহাদ ভাই, সাগর ভাই তো মনে হয় আশেপাশে। খুবই ভয় পেয়ে কোনো রকমে মুখ থেকে কথাটা বের করলো রাফান, আহাদের খুব কাছের ছোট ভাই। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, কিন্তু ও কিভাবে জানলো যে আমরা চট্টগ্রামে এসেছি? হেই, হু ইজ দিস সাগর ভাই? প্লিজ উইথ সাম মিনিটস, আই চেক দিস। ভাইজান নয়, হায়নার মুখে পড়লে বাঁচা অসম্ভব, তার চেয়ে ভালো চলো পালিয়ে যাই এখান থেকে। রাফানের মুখে এমন কথা শুনে আরো ভয় পেয়ে যায় আহাদ। আহাদ মূলত চট্টগ্রামে এসেছে রাশিয়ান আর্মির সঙ্গে একটা অস্ত্র ব্যবসার ডিল করতে। সে এসেছে রাত 10টার দিকে। নিলয় আর আহাদ সাগর ভাইয়ের জন্য অস্ত্র মজুত করছে, তাই রাশিয়া থেকেও আনবে। আহাদ যেই এগোবে অমনি দেখতে পায় তলোয়ার হাতে, হুডি মাথায় দিয়ে কেউ একজন দাঁড়িয়ে আছে মাথা বাঁকা করে। রাফান আর আহাদের বুঝতে বাকি নেই যে তাদের জান কবজা করার জন্য সাগর ভাই এসে গেছে। মানুষ কতটা বোকা তা তোরে না দেখলে জানতাম না। তুই যে নিজেই নিজের পিছনে ছুরি মারতে চাইতেছিস, তোর কি ধারণা নেই এই সাগর কতটা হিংস্র?
সাগর ভাইয়ের মুখে এমন কথা শুনে আহাদ আর রাফানের ঘাম বের হয়ে যাওয়ার উপক্রম। তাদের আত্মা যেন যে কোনো মুহূর্তে দেহ ছেড়ে দিবে। দুজনের হৃৎপিণ্ড কাঁপছে জোরে জোরে, ধুক করে আওয়াজ করছে। লেটস ইন্ড দ্য গেম, হা হা হা। সকালের নরম রোদে সূচনা বেরিয়েছে। সে গাড়ি নিয়ে যাচ্ছে সাগরের বাসায়। আজ তাকে একটা সারপ্রাইজ দিবে। ভাইয়া সাগর কোথায়? সাকিব মেন গেটে দাঁড়িয়েছিল। তখন তাকে সূচনা সাগরের ব্যাপারে জিজ্ঞেস করে। ঘুমাচ্ছে ও। আচ্ছা। সূচনা গাড়ি পার্ক করে সাগরের ঘরে যায়। রুমে ঢুকতেই সে রীতিমতো অবাকের চরম পর্যায়ে, কারণ এত গোছানো সুন্দর রুম সূচনা আগে কখনো দেখে নাই। সাগর এদিকে নাক ডেকে ঘুমাচ্ছে, তখনও তার রুমে যে কেউ একজন আছে সে ব্যাপারে তার কোনো হদিশ নাই। সূচনা সাগরকে ডাক দেয়। মিটমিট করতে করতে সাগর তার চোখ দুটো খোলে, আর চোখ মেলতেই সে ঠাস করে উঠে বসে। কি ব্যাপার, তুমি এখানে? কেন, জামাইয়ের রুমে কি আসা বারণ? না তা নয়, তবে হুট করে একটা সারপ্রাইজ দিব তোমায়, তাই আসলাম। ও তাই? তা শুনি কি সারপ্রাইজ? বলবো, আগে উঠে ফ্রেশ হয়ে নাও, আজকে বাইরে খেতে যাব দুজনে। আচ্ছা। এই বলে সাগর উঠে ফ্রেশ হতে যায়। সূচনা সাগরের রুম থেকে বেরিয়ে বাড়িটা দেখতে থাকে। সে গাড়িতে থাকায় অতটা খেয়াল করেনি বাড়িটাকে। আহাদের লাশ কি এখনো খুঁজে পাস নাই? না ভাই, অনেক খুঁজেছি। ভাই, হায়নাকে খেপানো কি বেশি দরকার ছিল? সেটাই ভাবতেছি। যে অবস্থা শুরু করছে আল্লাহ জানে ভবিষ্যতে কি করে। আমার তো শুধু ভয় আপনাকে নিয়ে, ও আপনাকেও এমনভাবে কিছু করে ফেলবে। তার আগেই তাকে আমি পরে পাঠিয়ে দেব। ভাই, তুমিও ভুল ছিলা, আর ওই বেকুব আহাদও ভুল ছিল। হায়নাকে খেপানো মানে কোনো ছেলে খেলা নয়। এই হায়না কি খুবলে খাবে তা এখনো ধারণা পর্যন্ত করতে পারছো না। আমি আগামীকাল চলে যাব গ্রামের বাড়িতে। কথাগুলো ভাবতে থাকে শ্যালো গ্যাংয়ের ক্যাডার। সূচনা আবার সাগরের রুমে যায় এবং রুমে ঢুকেই সে হা করে তাকিয়ে থাকে সাগরের দিকে। কি ব্যাপার, এভাবে কি দেখছো? বাবা, কি শরীর তোমার, এক চাপেই তো মরে যাব আমি। হা হা হা। হাতের চাপে যদি মরে যাও তাহলে বাকি চাপ কিভাবে সহ্য করবা? বাকি চাপ বলতে বুঝি নাই। কিছু না, হা হা হা। যা শয়তান। কথাটা বলেই সূচনা অন্য পাশে মুখ ঘুরিয়ে নেয়। সাগর আর সূচনা বসে আছে গাড়িতে। তাদের পেছনে আরও 2টা গাড়ি। গাড়ি গিয়ে দাঁড়ায় পেনিনসুলার সামনে। সূচনা আর সাগর নেমে দাঁড়ায়। তারা হাঁটতে থাকে লিফটের দিকে, গন্তব্য রুফটপ, যেখানে আজকে দুজন ব্রেকফাস্ট করবে। আর সূচনা কি যেন সারপ্রাইজ দিবে সাগরকে। সাগর সূচনাকে বসিয়ে দিয়ে একটু অন্য পাশে যায়। তার একটা কল আসছে। হ্যালো, কে বলতেছেন? পেনিনসুলার আরাম এখন বেরিয়ে যাবে করু। তোমার হবু বউয়ের কাছ থেকে দূরে সে ঠিক কাজ করো নাই, গিয়ে দেখো। সাগর আর কিচ্ছু বলে না। ফোন হাতে নিয়ে এক দৌড়ে সেখানে যায় যেখানে সূচনাকে বসিয়ে দিয়ে আসছিল। সেখানে যেতে সাগর একেবারে স্তব্ধ। সাগরের মাথা তখন আলো ঝালো হওয়া শুরু করে দিয়েছে। কাজটা কি ঠিক হয়েছে? ওনাকে উঠিয়ে এভাবে নিয়ে আসার জন্য কি করতে পারে ধারণা আছে আপনার? মাঝে মাঝে ভাবি, তুই কি আমাদের গ্যাংয়ের ছেলে নাকি ওর গ্যাংয়ের? ভাই, আমি তো আপনার গ্যাং এরই, কিন্তু সাগর ভাইকে সবাই জমের মতো ভয় পায়, সাথে আমিও। দূর বেটা, এত ভাবিস না, কিচ্ছু হবে না। জি ভাই। সূচনাকে বেঁধে রেখেছে চেয়ারের সাথে। পেনিনসুলা থেকে তাকে 4-5 জন অজ্ঞান করে তুলে নিয়ে আসছে শুধু সাগর ভাইকে ধরবে বলে। সময় তখন দুপুর 12টা। চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি কন্টেইনার ডিপোতে বসে বসে কেরো উইস্কি খাচ্ছে নিলয়। মাঝে মাঝে 2-1টা বরফের টুকরো দিচ্ছে উইস্কির গ্লাসে। পুরো ডিপো ভর্তি পোলাপান। প্রায় কম করে হলেও 700-800 পোলাপান তো হবেই। সেখানে উপস্থিত আছে কিছু কোরিয়ান আর্মি, সরে আসা কমান্ডার। সাথে রয়েছে বিশাল দেহি কিছু আফ্রিকান ছেলে। সবাই অপেক্ষা করছে সাগর ভাইয়ের আসার। আজকে নিলয় সিদ্ধান্ত নিয়েছে এবং সে সাগর ভাইকে মেরে পুরো বাংলাদেশ দখল করবে। সাথে সমস্ত অবৈধ কাজ পরিচালনা করবে নিলয়। তাই তার ব্যবস্থা করে রেখেছে নিলয়।
শ্যালো গ্যাংয়ের প্রতিটা ছেলের হাতে তখন ভারী ভারী মেশিন গান। কিছু ছেলেকে কন্টেইনারের উপরে পাঠিয়ে দিয়েছে স্নাইপার দিয়ে। সবগুলো ছেলের কাছেই M16A4, AK-47, M60 সহ আরও ভারী ভারী মরণাস্ত্র রয়েছে, সব একমাত্র সাগর ভাইয়ের ব্ল্যাক হায়নাকে রুখতে। নিলয় সাগর ভাইয়ের বন্ধু সুলতান আর সাকিবকে খবর পাঠিয়েছে যে তারা সীতাকুণ্ডে একটি কন্টেইনার ডিপোতে আছে। যদি সাগর ভাইয়ের গার্লফ্রেন্ড আর তার সাম্রাজ্যকে বাঁচাতে চায় তাহলে সে যেন এখানে আসে। সূচনা কথাটা সাগর ভাইকে জানায়, তাকে সব খুলে বলে। সাগর ভাই কথাগুলো শুনে একটা মুচকি হাসি দেয় এবং প্যাকেট থেকে ফোনটা বের করে কাকে যেন কি কথা বলে। কথাগুলো শুনে সুলতান আর সাকিব কিছুটা অবাক হয়ে যায়। কিন্তু তুই কিভাবে জানলি যে নিলয় ওকে এখানে কন্ট্রাক্ট দিছে তোকে মারতে? সে নিজেই আমাকে বলছে। এখন কি করবি? পোলাপান রেডি কর, ডিপোতে যাব। যাওয়া কি এভাবে ঠিক হবে? সূচনা ভাবিও আছে সেখানে, ওনার কিছু হয়ে গেলে? চিন্তা করিস না, তুই শুধু শতখানেক ছেলে নিয়ে নে আর 10টা গাড়ি নিবি। আচ্ছা। সুলতান আর সাকিব চলে যায় পোলাপান রেডি করতে। সুলতান ইফতিকে কল করে বলে যে 10টা গাড়ি নিয়ে বাংলোর সামনে এসে দাঁড়াতে। ভাই, নিলয় ভাই। কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ ভাই, সাগর ভাই রওনা দিচ্ছে সীতাকুণ্ড, মানে আমাদের ডিপুর উদ্দেশ্যে। সিরিয়াস? হ্যাঁ ভাই, এখন আমাকে কল করে বলল। আসুক, তোরা রেডি থাক। ছেলেটা আর কোনো কথা বলে না, আর এইদিকে নিলয় হাঁটতে থাকে, চেয়ারে গিয়ে বসে বসে ভাবছে। হায়না তো আগে থেকে কেঁপে আছে, এখন আবার ডিরেক্ট চ্যালেঞ্জ করে হুমকি দিছে, না জানে কি হয়। দুপুরের রোদে রাস্তাঘাট সব খা করার কথা, অথচ আকাশে ঘন কালো মেঘ, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। বাতাস দিচ্ছে খুন জোরে। ঢাকা চট্টগ্রামের মহাসড়কে প্রচণ্ড গতিতে ছুটে চলেছে 12টা গাড়ি, সামনে আর পেছনে 10টা নোহা মাইক্রোবাস আর মাঝখানে 2টা BMW কার। সবগুলো গাড়ির সামনে একটা করে কালো হায়নার মূর্তি বসানো। সড়কে ব্ল্যাক হায়নাকে এইভাবে দেখে বাস, ট্রাক সহ অন্যান্য গাড়ি সব একপাশে সরে যাচ্ছে এবং সেই সুবাদে ব্ল্যাক হায়না প্রচণ্ড গতি নিয়ে আসছে। সীতাকুণ্ড এক্সেল কন্টেইনার ডিপোতে 2টা BMW কার ঢুকছে। সেই গাড়ি দুটোর আগে পিছে আর কোনো গাড়ি নেই। গাড়ি দুটি গিয়ে সোজা স্যালো গ্যাংয়ের লিডার যেখানে বসে আছে সেখানে গিয়ে থামে। সামনের গাড়ির সামনের ড্রাইভিং সিটের দরজা খুলে এক পা আগে বের করে দিয়ে বের হয় সুলতান, আর পেছনের দরজা খুলে বের হয়ে আসে সাকিব, এবং পেছনের গাড়িটা থেকে কেউ নামে না। নিলয় সাকিবকে দেখে বলে, কিরে তোরা দুজন শুধু, তোদের গুরু কোথায়? জানিস, তোর মতো বোকা আমি আগে কখনোই দেখি নাই। বনের সিংহ কখনো একা শিকার করতে পারে না হায়নার এলাকায়, কারণ বনের রাজা সিংহও জানে সে বনের রাজা হতে পারে, তবে হায়নার সামনে সে তুচ্ছ মাত্র। তা না হলে পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণী হায়নাকে বলা না হয় সিংহকে বলতো। শোন, তুই এখন সিংহের এলাকায়, শিকার করার চিন্তা রাখ। আগে এটা ভাব তোদের কিভাবে শিকার করা হবে। বোকা চোদা। চুপ কর। কই তোদের হায়না মশাই কই? কেউ কোনো কথা বলে না, আর সাকিব, সুলতান কেউই না, কারণ তখন দ্বিতীয় BMWর সামনের দরজা খুলে ইফতি বের হয়ে দাঁড়ায়, আর সাথে সাথে পেছনের দরজা খুলে বেরিয়ে আসে সাগর ভাই। সাগর ভাইকে দেখে সেখানে থাকা সবাই ভয় পেয়ে পিছিয়ে যায়। পেছনে 2-1 তো অস্ত্র ফেলে দিয়ে দৌড় দেয়, আর বাকি সবাই টানা টানা চোখ নিয়ে তাকিয়ে আছে সাগর ভাইয়ের দিকে। ইতিহাসের এক ভয়ঙ্কর মানুষ এই সাগর ভাই, যত বড় ক্ষমতাসীনই হোক না কেন, সাগর ভাইয়ের সামনে কিছুই না। নিলয় সাগর ভাইকে দেখে কিছুটা ঘাবড়ে যায়, ঘামতে থাকে শরীর, কথাও বের হচ্ছে না তার মুখ থেকে। কিরে বিড়ালের চাচাতো ভাই, এখন কেন মুখ বন্ধ করে ফেলছিস? এতক্ষণ তো ভালোই ফটর করছো। প্রাণের মায়া যারা যারা করিস তারা অস্ত্র ফেলে এখান থেকে চলে যা, আর যারা ভাবছিস আমার সাথে 2 হাতে নেমে মাঠে খেলবি তারা দাঁড়িয়ে থাক। আমি সাগর আমার নিজের কসম খেয়ে বলছি, তোরা যারা যারা আমার সামনে আসবি এমন মরণ দিব যে মৃত্যু পর্যন্ত ভয়ে কেঁপে উঠবে। আর নিলয়, তোরে যে কিভাবে মারবো তা আমি নিজেও জানি না, কিন্তু তোর কাছে আমার এটা ওয়াদা যে তোর মরণ দেখে গোটা বাংলাদেশ দ্বিতীয়বার এই সাগর ভাইয়ের নাম মুখে নিতে 10 বার চিন্তা করবে।
সাগর ভাইয়ের মুখে এমন ভয়ঙ্করী কথা শুনে সেইখানে সবার বুক ধুকধুক করে ওঠে। নিলয়ের চেহারায় তখন আতঙ্কের তীব্র ছাপ দেখা যাচ্ছে। মনে হয় তার হার্ট এখনই বেরিয়ে আসবে বুকের ভেতর থেকে। এমনকি তার প্রায় 100 খানেক ছেলে বেরিয়ে যায় ডিপো থেকে সাগর ভাইয়ের এমন ভয়ঙ্কর হুমকি শুনে। সাগর ভাই দাঁড়িয়েছিল গাড়ির ডিক্কির সাথে। 2 কদম পিছিয়ে গিয়ে গাড়ির ডিক্কি খুলে এবং এক টানে বের করে নিয়ে আসে একটা ধারালো চিকন ব্লেডের তলোয়ার। সেটা দেখে সবাই আরও বেশি আটকে ওঠে। শিউরে ওঠে নিলয়ের শরীর। নিলয় মুখ খুলতে যাবে এমন সময় সাগর ভাই এক দৌড়ে গিয়ে নিলয়ের 7-8টা ছেলের মাথা দেহ থেকে নামিয়ে দেয়। রক্তে ভেজা তলোয়ার নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সাগর ভাই। টুপটুপ করে তাজা রক্তের ফোঁটা মাটিতে পড়ছে তলোয়ার থেকে। হুট করে ঘটে যাওয়ায় সেখানে সবাই প্রচণ্ড রকম ভয় পেয়ে যায়। এমনকি সুলতান, সাকিব আর ইফতিও কিছুটা শরীর নাড়া দিয়ে দাঁড়ায়। তারা ভাবতেই পারে নাই ক্ষণিকের মধ্যে সাগর ভাই এতটা ভয়াবহ রূপ নিবে। নিলয়ের শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে যায়, গা হাত পা কাঁপা শুরু করে দেয় তার। আর এদিকে এমন কাণ্ড দেখে স্যালো গ্যাংয়ের প্রায় 300-400 পোলাপান অস্ত্র ফেলে দৌড়ে পালায় সেখান থেকে। অথচ কেউই বেরোতে পারে না ডিপো থেকে, কারণ ডিপোর গেট তালা মারা। তবুও যে যেভাবে পারছে গেট লাফিয়ে বা অন্য পথ দিয়ে বেরোনোর চেষ্টা করছে। ভাই ভাই আপনার দুটো পায়ে পড়ি, এই আমি ভাবিকে এনে দিচ্ছি, প্লিজ আমাকে কিছু করিয়েন না ভাই। সূচনা সাগর ভাইকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করে দেয়। সাগর ভাই সূচনাকে দেখে রাগে আরো ফুঁসতে থাকে। ইফতি, সূচনাকে নিয়ে এখান থেকে বাইরে যা আর গিয়ে অপেক্ষা কর। আচ্ছা। না, আমি যাব না। যাও, আমি কথা দিচ্ছি কিছুক্ষণের মধ্যে আসবো তোমার কাছে, তারপর দুজনে বিয়ে করে দূরে কোথাও চলে যাব। সূচনা আর কিছু বলে না। সাগর ভাইয়ের কথা মতো ইফতি সূচনাকে নিয়ে গিয়ে দাঁড়ায় ডিপোর বাইরে, গিয়ে বসে গাড়িতে। বয়েস অ্যাটাক। সাগর ভাইয়ের এমন ডাক শুনে কন্টেইনারের চারপাশ থেকে প্রায় 100 ছেলে বেরিয়ে অনবরত বুলেট বৃষ্টি ঝরাতে থাকে স্যালো গ্যাংয়ের উপর। হঠাৎ করে হওয়ায় তাল সামলাতে না পেরে একে একে সবগুলো ছেলে লুটিয়ে পড়ছে মাটিতে। নিলয় বাকরুদ্ধ হয়ে গেছে, তবুও সে তার কোরিয়ান আর আফ্রিকান ছেলেগুলোকে ইশারা দেয় গুলি করতে। তারা ইশারা দেখে গুলি করছে এবং ব্ল্যাক হায়নাকে না, স্যালো গ্যাংয়ের ছেলেকে। সেটা দেখে নিলয় আকাশ থেকে পড়ে। কি কিছু বুঝছিস না তাই না? তুই যখন এদের কন্ট্রাক্ট দিয়েছিস তখন এরা আমাকে কল করে বলে, আর বাকিটা আমি আমার মতো করে ওদের বলে দেই। আর এটা জানিস এরাও ব্ল্যাক হায়নার সদস্য। নিলয়ের কিছু বলতে পারে না, তার আগেই সাগর ভাই এক কোপে তার হাত দুটো কেটে ফেলে দেয়। নিলয় গগন বিদারী এক চিৎকার দেয়। সাগর ভাই নিলয়ের গলার মাঝখানে তলোয়ার ঢুকিয়ে দেয়। কোত করে ওঠে নিলয় এবং মাটিতে লুটিয়ে পড়ে। আর সাথে সাথে সাগর ভাই নিলয়ের গলার মাঝ বরাবর এক কোপ দেয়। আলাদা হয়ে যায় নিলয়ের মাথা। সাগর ভাই নিলয়ের মাথাটা নিয়ে ঘুরে দাঁড়াতেই ঠাস করে একটা বুলেট এসে লাগে তার শরীরে। হাত থেকে ছিটকে দূরে সরে গিয়ে পড়ে নিলয়ের মাথা। সাগর ভাই চোখ তুলে তাকাতেই আরেকটা গুলি এসে লাগে পেটে। লুটিয়ে পড়ে সাগর ভাই মাটিতে। ভয়াবহ এমন আক্রমণের কারণে স্যালো গ্যাংয়ের অস্তিত্ব একেবারে মিশে যায় মাটির সাথে। একজন মানুষও বাঁচতে পারে না, সবাই সেখানে লাশে পরিণত হয়। সাকিব তখনও সাগর ভাইকে দেখে না। যখনই সে ঘুরে তাকায় তখনই দেখতে পায় ইতিহাসের সেই ভয়ঙ্কর হায়না মাটিতে পড়ে আছে, তার চারপাশে রক্তের মাখামাখি। সাকিব তার শারীরিক শক্তি হারিয়ে ফেলে সেটা দেখে ধীর পায়ে এগিয়ে যাচ্ছে সেদিকে। ঘন মেঘের আকাশে বৃষ্টি নেমেছে খুব। ঝুম বৃষ্টির পানিতে সেই জায়গায় তখন রক্তের বন্যায় পরিণত হয়েছে। সবার নজর তখন সাগর ভাইয়ের দিকে। সাকিব চারপাশে নজর বুলিয়ে দেখছে আশেপাশে। পুরো ব্ল্যাক হায়না থাকলেও সেইখানে একটা মানুষও নেই। সত্যিই কি মারা গেল ইতিহাসের সেই রাজার? সমাপ্তি ঘটল কি আন্ডারওয়ার্ল্ডের কিংবদন্তি এই গডফাদারের? সাগর ওঠো, হামজারে স্কুলে দিয়ে আসতে হবে। আল্লাহ গো, কেউ এই মেয়েটারে বোঝাও, আজকে শুক্রবার। এই যা, ভুলে গেছি, সরি বেবি। যাও ঘুমাবো। এই না, ওঠো, যাও, বাজারে যাও। উফ, শান্তি নাই। এইসব বলতে বলতে সাগর উঠে গিয়ে ফ্রেশ হয়ে নেয় এবং বাজারের ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে পড়ে বাজার করতে। রিক্সা একটা নিয়ে গিয়ে নামে লালবাগ কাঁচা বাজারে
এবং শাকসবজি, তারপর মাছ মাংস কিনতে থাকে। হঠাৎ করে একজনের সাথে ধাক্কা লাগে। সাগর তাকে সরি বলতেই সে ঘুরে তাকায় তার দিকে এবং ছেলেটা সাগরকে দেখতেই চমকে যায় আর বলে ওঠে, সাগর ভাই। সমাপ্ত। পাঠকগণ, মাস্তান দ্য শ্যাম রিটার্নস। কি দিব? গল্প কিন্তু পুরোপুরি শেষ হয় নাই।